আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আমরা আমাদের পার্ট 2টা শুরু করতেছি। আমরা গত দুইটা লেকচারে, প্রথম লেকচারে আমরা আমাদের পর্যায় সারণীর পরিচিতিগুলা, হ্যাঁ, এগুলো আমরা শেষ করে দিয়েছিলাম। সেকেন্ড লেকচারের মধ্যে আমরা এই চ্যাপ্টার থেকে বোর্ডে যেই জিনিসগুলা সবচেয়ে বেশি আসে ওইগুলার বেসিকটা তোমাদেরকে পড়াই দিয়েছিলাম। 3 নাম্বার আজকে আমাদের এই লেকচারটার মধ্যে আমরা কয়েকটা বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন সলভ করব। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করি। আমরা টেস্ট পেপার থেকে যদি দেখি, হ্যাঁ, আশা করি দুইটা সৃজনশীল দেখাইলে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আর কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা দেখাই দিই। ঠিক আছে, দেখো আমরা ময়মনসিংহ বোর্ড 23 সালে একটা প্রশ্ন আছে, এইটাকে আমরা একটু উঠাই। আচ্ছা, এই আমাদের প্রশ্ন। এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। তো এখানে গ নাম্বারে যে প্রশ্নটা আমাকে দিয়েছে এটা আমাদের ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন। আপাতত এটা আমরা সলভ করবো না। আমি গ নাম্বারে তোমাদের জন্য একটা প্রশ্ন বানাই দিই। ধরো গ নাম্বারে এ আর এস এদের মধ্যে পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো, এইটা মনে করো একটা কোশ্চেন। ঠিক আছে, তো এখন আমার ওই প্রথম ভিডিওটা তোমার এখন কাজে লাগবে। এখন এখানে এ আর এস এগুলা কি? এগুলো তো আমাকে প্রথমে মৌল ফাইন্ড আউট করতে হবে, তারপর সৃজনশীল সলভ করতে হবে। তাহলে এটা দেখো 3 নাম্বার পর্যায় এবং এ 2 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপের সেকেন্ড মৌল। ওই যে আমার কবিতাতে যাইতে হবে। তাহলে কি শিখেছিলাম? বিধবা মায়ের, মায়ের মানে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে এ ম্যাগনেসিয়াম। বুঝতে পারছি? এইভাবে আমাদের এগুলা সলভ করতে হবে। এরপরে আর আর দেখো 15 নম্বর গ্রুপের সেকেন্ড মৌল 1 2, মানে নলকূপের পানিতে। তাহলে আর আমার এখানে ফসফরাস পি। বুঝতে পারতেছি? এস এসটা 16 নম্বর গ্রুপের সেকেন্ড মৌল, উ এসএসসি তে পড়ে। উ এস তার মানে এস এস। ঠিক আছে, এস সালফার। এখন এই তিনটা কি রূপে আছে দেখো। তাহলে এই তিনটা এখানে আমি যদি লিখি এ আর এস মানে ম্যাগনেসিয়াম, তারপর ফসফরাস, তারপর সালফার। সালফার এই তিনটা একটা পর্যায়ে আছে। তাহলে একটা পর্যায়ের বাম থেকে যদি ডানে যায় ওদের আকারটা কমে যাবে। এটাই আনসার। আর এর আগে আমি যতক্ষণ বকবক বকবক করলাম এগুলো তুমি খাতার মধ্যে লিখবা, নিচে এটা লিখে দিবা। ঠিক আছে, সুতরাং এটা লিখে। বুঝতে পারছি? সেম ভাবে আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ডি এবং এ এর মধ্যে কি, তাহলে ডিটা কি আমাকে বের করতে হবে। ধরো আমি তোমাকে বললাম এখন এটা এটা তাহলে ক্লিন করে দিই। হ্যাঁ, আমি এইটা দিয়ে পুরো চ্যাপ্টারের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিব। তারপরে আরেকটু জিনিস আসপাতি আছে, ওই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে প্রশ্নটা ওইটা আরেকটা দেখাবো, আর একটু ব্যতিক্রম আছে, এগুলো দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, তাহলে এখন এইটার মধ্যে আরো কিছু কোশ্চেন আসতে পারে। ধরো আমি দিলাম, তাহলে মুছে দিলাম। হ্যাঁ, আমি তোমাকে দিলাম ধরো বি কমা এ অথবা কিউ কমা টি। তার মানে এটা কিসে আছে? এটা আছে একটা গ্রুপে। এটা আছে গ্রুপে। তাহলে একটা গ্রুপের উপর থেকে যখন নিচে যাও আকারটা কি বেড়ে যায়। বুঝতে পারছো? তাহলে এইখানে আমার ডি এবং এ কি? এ তো আমি একটু আগে বের করলাম ম্যাগনেসিয়াম। তাহলে এখানে দেখো ডিটা 2 নাম্বার গ্রুপের 2 নাম্বার পর্যায়ের প্রথম মৌল, তার মানে বিধবা মায়ের মানে বেরিলিয়াম, আর এ ম্যাগনেসিয়াম। তাহলে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একটা গ্রুপে। তাহলে উপর থেকে যদি আমি নিচে যাই তাহলে নিচে যিনি আছেন ওনার আকারটা বেড়ে যাবে। বুঝতে পারতেছি কিনা বলো? তাহলে এইভাবে আমার সৃজনশীলের পরীক্ষাতে আনসার করতে হবে। এইবার আমরা এই উদ্দীপক দিয়েই আমরা এটার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো ব্যাখ্যা করা শিখবো। ঠিক আছে, আসো দেখি এখানে কেমনে দেওয়া যায়। মেবি এইটার বোর্ডের প্রশ্নটা এটাই ছিল, আমি একটু দেখতেছি দাঁড়া। বলছে এডি কিউটি। হ্যাঁ, এডি কিউটি এদের মধ্যে আমাকে বলছে যে আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা কর। আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা কর।
আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম। তাহলে কি হবে দেখো, আচ্ছা এইটা তো করলাম, এডি আরেকটা কি কিউটি, আসো কিউটিটাও লিখে ফেলি। হ্যাঁ আচ্ছা কিউটিটা এদিকে লিখি। কিউ কি হচ্ছে 17 নম্বর গ্রুপের প্রথম এবং দ্বিতীয় মৌল। তাহলে এটা শব্দটা কি ছিল, ফুল কলির বাড়িতে ইট আছে, মানে ফ্লোরিন ক্লোরিন, ঠিক আছে। তাহলে ফ্লোরিন আর টিটা হচ্ছে তাহলে ক্লোরিন। তাহলে উপর থেকে যদি নিচে যায় তাহলে আমাদের কি হয়, মানে আকারটা হচ্ছে এটার হচ্ছে বেড়ে যাবে, বুঝতে পারছি কিনা। তাহলে আমাদের কনসেপ্টটা কি ছিল, আমি বলছিলাম যে পারমাণবিক আকার পারবে সে বাকি তিনটা পারবে। তাহলে এইটা যদি ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকার বেশি হয় তাইলে তোমার এইখানে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা হবে কম, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা হবে, যদি এটা বেশি হয় তাহলে এটা হবে কম, আর এটার হবে তাহলে বেশি। এভাবে আমরা লিখতে পারি। তাহলে আয়নীকরণ শক্তির ক্রমটা আমরা এভাবে লিখতে পারি দেখো, অথবা এভাবে লিখে দিতে পারো চাইলে, আমরা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা হবে তাহলে বেশি, ম্যাগনেসিয়ামেরটা হবে কম, ওই যে আকারের উল্টা। তাহলে এটা হচ্ছে আমার আয়নীকরণ শক্তির ক্রম, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রম। আমি এখন যে প্রশ্নটা সলভ করাইতেছি এটা হচ্ছে এই সেম প্রশ্নের বোর্ডের ঘ নাম্বারের মধ্যে হচ্ছে এটা আসছে, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু ম্যাগনেসিয়ামের আকার হচ্ছে বড়, এটার আয়নীকরণ শক্তি হচ্ছে কম। সেম ভাবে যেহেতু ক্লোরিনের আকার বড়, তাহলে আমি বলবো যে ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা হবে কম। তাহলে ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা কম হবে, কি ক্লোরিনেরটা হবে কম। কেন কম, আমরা পারমাণবিক আকারটা প্রথমে ব্যাখ্যা করব, যে এই কারণে আমি প্রিভিয়াস লেকচারে যা পড়াইছি ওইটার ব্যাখ্যাটা তোমরা ওখান থেকে দেখে নিবা এবং খাতার মধ্যে সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে আসতে পারে। সেম ভাবে যদি ইলেকট্রন আসক্তিও দেয় সেম ব্যাখ্যা হবে, ঠিক আছে। এটা আমি আর এখানে লং করতেছি না, এটা আমাদের সেকেন্ড ভিডিওতে এটা নিয়ে ডিটেইলসে বলা আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ওখান থেকে দেখে নিবা। আমরা আরেকটা বোর্ডের প্রশ্ন সলভ করি, ঠিক আছে, আমরা আরেকটা বোর্ডের প্রশ্ন সলভ করি। দেখো হ্যাঁ, এইটার মাধ্যমে আমাদের অনেক কিছু পড়া শেষ হয়ে যাবে। আসো উদ্দীপকের চিত্রটা আঁকেন। প্রশ্ন খুবই সুন্দর, একটা ভালো লাগছে আমার কাছে প্রশ্ন। বলছে যে আমাকে গ নাম্বারে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় বের করো। তার মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই যে মৌলটা, এইটার পর্যায় এবং গ্রুপ আমাকে বের করতে বলছে। তাহলে ওয়াই মৌলটা কি, দেখো পারমাণবিক সংখ্যা 9, 9 কার ফ্লোরিন। তাহলে আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, দেন হচ্ছে আমরা এটা কি বের করব, গ্রুপ এবং পর্যায়। এটা আমাকে বের করতে বলছে গ্রুপ প্লাস পর্যায়, এই দুইটা বের করবো। কি কিসের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এই প্রশ্ন আসছে তোমার এই বোর্ডের গ নাম্বারে। আসো এটা সলভ করি। দেখো আমি যদি গ নাম্বার লিখি তাহলে ফ্লোরিন 9, তাহলে 1s2 2s2 2p5। তাহলে এইটা হচ্ছে আমাদের কোন রুলে পড়ছে, সেকেন্ড রুলে। সেকেন্ড রুলে কি ছিল দেখো, এস আর পি যদি থাকে, আমরা কি বলছিলাম, গ্রুপ নির্ণয়ের জন্য আমাকে প্রথমে এই দুইটাকে যোগ করতে হবে, মানে 2 যোগ 5, এইটার সাথে হচ্ছে আমাকে এস আর পি থাকলে এক্সট্রা করে 10 যোগ করা লাগে। তাহলে আমরা এটার সঙ্গে 10 যোগ করে দিই, তাহলে এটা হবে 5 2 7 8 10, তারপরে হচ্ছে 17। তার মানে ফ্লোরিনের গ্রুপ নাম্বার 17, কারণ আমরা জানি, হ্যাঁ ঠিক আছে রাইট। হ্যাঁ এটা পর্যায় কত, তাহলে পর্যায়টা হবে এই ম্যাক্সিমাম নাম্বার যেটা, হ্যাঁ 2 না, হ্যাঁ 2। তাহলে এটার পর্যায়টা হবে 2, ম্যাক্সিমাম কোয়ান্টাম সংখ্যা যেটা, হ্যাঁ ম্যাক্সিমাম প্রধান শক্তি স্তর নাম্বার যেটা। তাহলে এই হচ্ছে এইটার ঘ নাম্বার প্রশ্নের সলভ। এবার আসো আমাদের ঘর মধ্যে কি বলছে, ঠিক আছে। আচ্ছা ঘর মধ্যে আমাকে চাইছে যে এইখানে এই দুর্ঘটনা ঘটছে কেন, এইখানে সমস্যা, আয়নীকরণ শক্তি কেন এরকম ঊর্ধ্বগতি হলো না, এখানে কেন ভাঁজ পড়ছে, এইটা হচ্ছে আমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু ফাইন্ড আউট করি। এখানে ডব্লিউ যেটা, ডব্লিউটা হচ্ছে 7, 7 মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 7 কার, নাইট্রোজেন। পারমাণবিক সংখ্যা 7 হচ্ছে কার, এই যে মিস্টার নাইট্রোজেন। আচ্ছা 8 কার, 8 হচ্ছে মিস্টার অক্সিজেন,
ঠিক না? হ্যাঁ, তাদের মধ্যে মনে রেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তির একটু প্রবলেম আছে। এটা আয়নীকরণ শক্তির মধ্যে একটু ঝামেলা আছে। আসো আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এই দুইটার ইলেকট্রন বিন্যাস করব, তারপরে দেখবো আসলে ঝামেলাটা হয় কোথায়। আপাতত দৃষ্টিতে যদি আমি তাকাই, আমার নাইট্রোজেনটা হচ্ছে থাকে এইখানে, অক্সিজেনটা থাকে হচ্ছে পাশাপাশি। একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার হচ্ছে কমে। যেহেতু আকার কমে গেল, তাহলে আমি বলতে পারি যেহেতু এটার আকার কম, তাহলে এইটার আয়নীকরণ শক্তিটা হবে বেশি, এটার হবে কম। কিন্তু আলটিমেটলি এটা ঘটে না, আলটিমেটলি এটা পারমাণবিক আকারের মতোই থাকে। তাহলে এইটা হচ্ছে আমাকে এখানে দেখাইতে হবে। চলো দেখাই। দেখি, হ্যাঁ, আসো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 7, মানে 1s2 2s2 2p3 4 3 7। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p4। এই এখন কাহিনীটা কোথায় ভাই? কাহিনীটা হচ্ছে এইখানে। দেখো স্যার, এইখানে হচ্ছে কাহিনীটা গোলমাল গোজামেলটা কোথায়? এই যে এইখানে। আমরা জানি পি অরবিটাল, মিস্টার পি অরবিটাল, মিস্টার ডি অরবিটাল, এরা হচ্ছে হয় ফুল না হয় হাফ। হয় পি অরবিটাল হচ্ছে হয় 6টা ইলেকট্রনের সুস্থিত, নাহলে 3টাতে। ডি হয় 10টাতে, না 6টাতে। ভাই যাই কিনা না, আমাকে অর্ধেক অর্ধেক করে দেন, হয় ফুল দেন নাহলে হাফ দেন, আমাকে ভাইয়া ভাইয়া দিয়ে। বুঝতে পারছি কিনা? কাহিনীটা হয় এখানে, এই অক্সিজেনটা হচ্ছে এখানে পি অরবিটাল যেটা এটা থাকে, এইটা হচ্ছে পূর্ণ সুস্থিত না। আর নাইট্রোজেন যেটা, এখানে 3টা অরবিটাল থাকে, মানে 3টা ইলেকট্রন থাকে। এই কারণে এইটা হচ্ছে কি, মানে পি তো অর্ধপূর্ণ সুস্থিত, ঠিক আছে? তাহলে এইটার যেহেতু এটা পূর্ণ সুস্থিত না, এটা অর্ধপূর্ণ সুস্থিত, তাহলে এইটার প্রাধান্যটা একটু বেশি পায়। এই কারণে হচ্ছে আমার এখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা হয় বেশি, অক্সিজেনেরটা হয় কম। এই কারণে হচ্ছে স্যার এখানে হচ্ছে ভাঁজ পড়ে গেছে। আপনাকে প্রশ্নটা এটাই বসে যে এই রেখাটা কেন একদম মানে ঊর্ধ্বগতি হইল না, কেন এখানে ভাঁজ পড়ছে। এই তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এটা। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ইলেকট্রন আয়নীকরণ শক্তির হচ্ছে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা কি? এটা হচ্ছে এটা। ঠিক আছে স্যার, আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আশা করি তেমন আর পড়া নাই। এক্সট্রা আরেকটা জিনিস আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দেই, সেটা হচ্ছে এরকম একটা ঝামেলা বাদে ইলেকট্রন আসক্তিতে, সেটা হচ্ছে ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে। আপনি এইচএসসি অনার্স যেখানে যান, এই প্রশ্নটা আপনি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এইটাও দেখি যে এখানে আসলে ঝামেলাটা হয় কি। হ্যাঁ, আচ্ছা, এই যে ফ্লোরিন এবং ক্লোরিন, এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি, দেখেন ফ্লোরিন আর ক্লোরিন, ঠিক আছে, তাহলে উপর থেকে একটা উপরে নিচে, তাহলে উপর থেকে নিচে গেলে কি হয়? আকার বাড়ে। তারপরে ক্লোরিনের আকার বড়, ফ্লোরিনের আকার ছোট। তাহলে এটা যেহেতু আকার বড়, তাহলে আমি তো বলতে পারি এটার ইলেকট্রন আসক্তি, যদি আমি আপনাকে বলি ইলেকট্রন আসক্তির কথা, যদি আমি আপনাকে বলি যেহেতু এটার আকার বড়, তাহলে আপনি বলবেন স্যার এটার ইলেকট্রন আসক্তি হবে কম। কিন্তু আদত পক্ষে এটা ঘটে না। কেন ঘটে না? এই পরীক্ষাতে আসেন দেখি। আমি এই দুটোকে হচ্ছে একটু ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করি। দেখেন ফ্লোরিনকে আমি এদিকে লিখি। হ্যাঁ, দেখেন ফ্লোরিন কয়টা? ফ্লোরিন হচ্ছে কয়টা? 9টা না? তাহলে প্রথমটাতে 2টা, তারপরেটাতে হচ্ছে আপনার 7টা, তারপরেটাতে কয়টা? এই হচ্ছে 7টা। এই হচ্ছে ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আসেন ক্লোরিনেরটা যদি আমি করি, প্রথমটাতে হচ্ছে 2টা, তারপরে হবে 8টা, তাহলে 2টা আর 8টা 10টা হয়ে গেল। তাহলে আর কয়টা আছে? 7টা না? তাহলে 7টাকে হচ্ছে আমরা এখানে দিই। এই আচ্ছা, দেখেন তাহলে এই ফ্লোরিন হচ্ছে 9 নম্বর মৌল, এটা হচ্ছে 17। ঠিক আছে, এখন দেখেন আমরা শক্তি স্তর গুলা সম্পর্কে আইডিয়া আছে কিনা। শক্তি স্তর গুলাতে একটা সূত্র আছে, 2n² সূত্র ফলো করে। প্রথমটাতে ইলেকট্রন জায়গা নেই হচ্ছে আপনার 2টা। হ্যাঁ, প্রথমটাতে জায়গা নেই 2টা, তারপরে 8টা, তারপরে 18টা, এরকম ডট ডট জায়গা থাকে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, দেখেন এইখানে সর্বশেষ কক্ষপথে সেকেন্ড কক্ষপথ যেটা, একটা দুইটা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন জায়গা নিতে পারে হচ্ছে 8টা। এখানে আছে কয়টা? 7টা। ঠিক আছে, ওদিকে আসেন।
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন জায়গা নিতে পারে 18টা, বাট এখানে আছে কয়টা? 7টা। ঠিক আছে, এইটারও সর্বশেষে 7টা, এটারও সর্বশেষে 7টা। এখন আপনি আমাকে বলেন, একটা রুমে 8 জন জায়গা নেয়, এই রুমে যদি আরেকজন ঢুকতে চায় আমার জন্য একটু দেয়াটা কষ্ট হবে কিনা? আবার অপর দিকে আরেকটা রুমে 18 জন জায়গা নেয়, ওইটার মধ্যে 7 জন আছে, এখন আরেকজন ঢুকতে চাইতেছে, তাহলে আমি কোনটাতে দিতে পারবো? কোনটাতে দিলে আমার জন্য মানে সুবিধা হবে? তাহলে আমি এটার মধ্যে না, 18 জনের রুমে 7 জন বসে আছে, আর ওটা 8 জনের রুমে 7 জন বসে আছে, তাহলে অবভিয়াসলি আমি এইটার মধ্যে হচ্ছে ইলেকট্রন প্রবেশ করাটা আমার জন্য ইজি হবে। দ্যাটস হোয়াই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে হচ্ছে বেশি হয়। এই প্রশ্নটা অনেকবার আসে। ঠিক আছে, তো স্যার এই হচ্ছে আমাদের আজকে সৃজনশীল সলভ ক্লাস। আমার ক্লাসের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা মেসেজ হচ্ছে আপনাদের জন্য থাকবে। আমরা সফল হইতে গেলে, আমরা আল্লাহকে ভুলে আমরা সফল হইতে পারবো না। আমাদের সফল হইতে গেলে আমাদের পড়াশোনার পাশাপাশি যেটা আমাকে ম্যান্ডেটরি আমার সিলেবাসে হচ্ছে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, দেখেন, নামাজ ছাড়া হচ্ছে আমার সফলতা অর্জন করা সম্ভব না। আমি এই জিনিসটা ছাড়া যাই পড়ি, আমার মেন্টাল যেই পিসটা ওইটা আমি পাবো না। বুঝতে পারছি? তাহলে আমি আমি যতই উপরে লেভেলে যাব, আমি যেখানেই থাকবো, আমি চেষ্টা করবো আমার ফার্স্ট প্রায়োরিটি হবে আমার নামাজটা যেন ঠিক থাকে। মনে করেন সাপোজ আপনি গাড়ির মধ্যে আছেন, বাজে 3:15, আসরের জামাতটা হচ্ছে 4টায়। আপনি চেষ্টা করবেন আমি যেই জায়গার মধ্যে নামবো ওই জায়গায় কি 4টায় পৌঁছতে পারবো নাকি একটু লেট হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওইভাবে চিন্তা করবেন যে আমি আসরের জামাতটা আমাকে ধরতে হবে। কেমনে ধরা যায়? আপনার মাথার মধ্যে ওই চিন্তাটা বাজবে যে আমি এখানে ধরতে পারবো কিনা, নাহলে কাজা পড়তে হবে। তো আমার টার্গেটটাই হবে আগে নামাজটা কেমনে আদায় করা যায়, পরে হচ্ছে এভরিথিং। বুঝতে পারছি? তাহলে আমাদের এই জিনিসটা ছাড়া আমরা সফল হতে পারবো না। ঠিক আছে, আমাদের চিন্তা চেতনায় আমাদের এই জিনিসটাকে রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা ইনশাল্লাহ নেক্সট পরবর্তীতে আপনাদের সামনে পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো যদি আল্লাহ বাঁচায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।